আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরান যুদ্ধ নিয়ে এ পর্যন্ত কোটি কোটি কথা শুনেছি আমরা। কেউ কেউ বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, এখন একটি সূচনা লগ্নে আছে, ধীরে ধীরে এই যুদ্ধটি হচ্ছে। কেউ কেউ বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার একটা সমূহ আশঙ্কা রয়েছে। কেউ কেউ বলছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে পারমাণবিক হামলার মধ্য দিয়ে, এবং নানা রকম কথা আছে। ঠিক একই ধরনের কথা আমরা শুনেছিলাম রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে। বিভিন্ন সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথায় ওই যুদ্ধটাও বিশ্বযুদ্ধে পরিণত হয়ে যায় কিনা, এরকম একটা আশঙ্কার কথাও আমরা শুনেছিলাম। আমি এই কন্টেন্টে বিশ্বযুদ্ধের আশঙ্কার কথা বলছি না, পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নিয়ে আলোচনা করছি না, বরং উল্টো এই যুদ্ধে কে কিভাবে একঘরে হয়ে পড়ছে সে বিষয়টি নিয়েই আলোচনা করব। আরো স্পষ্ট করে বললে, যুক্তরাষ্ট্র যেভাবে একঘরে হয়ে পড়ছে, বন্ধুহীন হয়ে যাচ্ছে, সে বিষয়টি আলোচনা করব। একই সঙ্গে ইরানও যেভাবে একঘরে হয়ে পড়ছে সে বিষয়টিও এই কন্টেন্টে আলোচনা করব। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে পরাক্রমশালী যুক্তরাষ্ট্রের কথা দিয়ে আলোচনা শুরু করি। যুক্তরাষ্ট্র হলো বিশ্বের সেই দেশটি যাকে মাথার মণি করে বিশ্বের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় সামরিক জোট টিকে আছে। তার নাম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো, যার প্রাণভোমরা লুকিয়ে রয়েছে এই সংগঠনের আর্টিকেল 5-এ, যেখানে বলা হয়েছে একটি দেশ আক্রান্ত হলে সম্মিলিতভাবে বাকি সদস্যরা প্রতিরোধ গড়ে তুলবে। এখন যুক্তরাষ্ট্র এই সময়ে এসে ইরান যুদ্ধে ন্যাটোর দেশগুলোকে পাশে পাচ্ছে না। এমনকি যুদ্ধ শুরু হওয়ার সময়ই স্পষ্ট করে ন্যাটোর তরফ থেকে ন্যাটোর যেই মহাসচিব মার্ক রোটে, তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে ন্যাটো এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। ন্যাটোর ভিতরে ইউরোপের দেশগুলোর প্রাধান্য, ইউরোপের দেশগুলো স্পষ্ট করে বলে দিচ্ছে যে এই যুদ্ধটা ইউরোপের যুদ্ধ নয়, এই যুদ্ধটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ। আবার ধরুন, যুক্তরাষ্ট্রের ভেতরে অনেকেই সমালোচনা করে বলে থাকেন যে এই যুদ্ধটা যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়, এই যুদ্ধটা ইসরায়েলের যুদ্ধ, অর্থাৎ ইসরায়েলের যুদ্ধটা যুক্তরাষ্ট্র লড়ছে, এরকম একটা সমালোচনা খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেও রয়েছে। এই যুদ্ধটা যখন শুরু হয়েছিল তার আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমন্বয় করেছে, কিন্তু যুক্তরাষ্ট্রের এই যে অন্যান্য যারা অ্যালাই রয়েছে, বন্ধু রয়েছে, তাদের সঙ্গে কোনো রকম আলোচনা করা কিংবা তাদেরকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে এই আক্রমণটা শুরু হয়নি। এটার একটা কারণ এমন হতে পারে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা বিবি নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, তারা ভেবেছিলেন যে প্রথম দফার আক্রমণে যদি তাদের এই লিডারশিপ তারা মেরে ফেলতে পারেন বা প্রভূত ক্ষতি করতে পারেন, তাহলে হয়তো সেখানে একটা গণ অভ্যুত্থান হবে এবং সরকার পরিবর্তন হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে সরকার পরিবর্তন হয়নি, গণ অভ্যুত্থান হয়নি, লিডারশিপ অনেকে মারা গেছেন, কিন্তু তারপরেও সেখানে ইসলামী বিপ্লবের পরে গঠিত যে সরকার, সেই সরকার টিকে আছে। সুতরাং এই যুদ্ধে জয় হওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে লক্ষ্য ঘোষণা করেছিলেন, যে এই সরকারকে ফেলে দেয়া, নতুন একটা সরকার তৈরি করা, এটি একটা রাজনৈতিক অর্জন হিসেবে তখন দেখা যেত। ফলে রাজনৈতিক কোনো অর্জন স্পষ্ট হয়ে না ওঠায় এই যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিতে যাচ্ছেন কিনা সে ব্যাপার নিয়ে একটা সংশয় এখন দেখা যাচ্ছে বিশ্বব্যাপী। বরং এখন হরমুজ প্রণালী যদি দখল করে নিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিংবা ধরুন খার্গে দ্বীপ যদি দখল করে নিতে পারেন, তাহলে তিনি সেটি বিজয় ঘোষণা করতে পারেন। কিন্তু তারপরেও তাদের যে ঘোষিত লক্ষ্য সরকার পরিবর্তন করা, বা ইরানের ভেতরে স্পষ্ট করে বললে একটা মার্কিন তাবেদার সরকার বা মার্কিন পক্ষের একটা সরকার, অর্থাৎ ইরান দেশটিকে যুক্তরাষ্ট্রের অনুকূলে নিয়ে যাওয়ার যদি লক্ষ্য অর্জিত না হয়, তাহলে এই যুদ্ধে কি মার্কিন প্রেসিডেন্ট জয়লাভ করছেন, এই প্রশ্ন থেকে যায়। এখন ধরুন, ইরানের যে সরকার ব্যবস্থা রয়েছে, এই সরকার ব্যবস্থাকে ডেফিনেটলি ইউরোপ পছন্দ করে না। তারা এই সরকার ব্যবস্থার বিরুদ্ধে এর আগে নিষেধাজ্ঞা দিয়েছে। তারা চায় নাই যে এই সরকার পারমাণবিক অস্ত্রধারী হয়ে উঠুক, শক্তিশালী হয়ে উঠুক। কিন্তু ইরানের এই সরকারকে ইউরোপ অপছন্দ করলেও ইউরোপ কিন্তু সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে না। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখানে ইসরায়েলকে বন্ধু করে একাই লড়ছেন। তার যারা বাকি বন্ধুরা রয়েছে তাদেরকে তেমন ভাবে, মানে উল্লেখযোগ্য ভাবে পায়নি।
বরং হরমুজ প্রণালী ফ্রি করে দেওয়ার জন্য ইউরোপের তিনি যে সহযোগিতা চেয়েছিলেন সেই সহযোগিতাতেও দেশগুলো এগিয়ে আসেনি। কিন্তু 21টা দেশ এখন বলছে যে তারা সহযোগিতা করতে প্রস্তুত, কিন্তু সেই সহযোগিতা এখনো পর্যন্ত ভিজিবল হয়ে ওঠেনি। আবার ধরুন দিয়াগো গার্সিয়াতে যুক্তরাজ্যের একটা দ্বীপ রয়েছে, দিয়াগো গার্সিয়া, যেই দ্বীপে মার্কিন একটা ঘাঁটি রয়েছে। এই যুদ্ধে সেই ঘাঁটিকে পর্যন্ত প্রথমে যুক্তরাজ্য ব্যবহার করতে দিতে চায়নি। ডোনাল্ড ট্রাম্প প্রচুর রাগারাগি করার পরে তারা সম্মত হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে এই লড়াইয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ছাড়া তার বাকি বন্ধুদেরকে এনগেজ করে ফেলতে পারছে না, যুদ্ধটা ছড়িয়ে যাচ্ছে না। আবার ধরুন ইরানের দিক থেকে যে বিষয়টি রয়েছে সেটি হলো যে ইরান তার যে বিশ্বস্ত বন্ধু, যে বন্ধুর সঙ্গে তার অনেক অ্যালাই রয়েছে, যে বন্ধুর সঙ্গে তার অনেক পার্টনারশিপ রয়েছে, রাশিয়া এবং চীন, তারা কিন্তু সরাসরি এসে ইরানের পক্ষে লড়াই করছে না, যেমনটি ইসরায়েল যুক্তরাষ্ট্রের পক্ষে লড়াই করছে। কারণ হলো যে এই ধরনের কোনো চুক্তি চীনের সঙ্গে নেই, এই ধরনের কোনো চুক্তি রাশিয়ার সঙ্গে নেই। রাশিয়া এবং চীন প্রচুর পরিমাণে বিবৃতি দিচ্ছে, নিন্দা জ্ঞাপন করছে। বলা হয়ে থাকে যে ইরানের যে সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ মুস্তফা খামিনিকে রাশিয়াতে চিকিৎসা দেওয়া হচ্ছে, তার নিরাপত্তা এখন রাশিয়া বিধান করছে। কিন্তু তারপরেও যে যুদ্ধে সরাসরি সহযোগিতা করার কোনো খবর কিন্তু সামনে আসছে না। হ্যাঁ, ওয়াশিংটন পোস্ট একটা নিউজ দিয়েছিল যে রাশিয়া গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে, কিন্তু সেটি আবার করা হয়েছে গোয়েন্দাদের তথ্যের বরাত দিয়ে। অর্থাৎ গোয়েন্দারা বলেছে। তো গোয়েন্দারা যে কি ডকুমেন্টের বেসিসে এই তথ্য দিয়েছে সে ডকুমেন্ট কিন্তু প্রকাশ করা হয়নি। সুতরাং রাশিয়া যেহেতু মুখ ফুটে স্পষ্ট করে এ কথা বলেনি, বা যুক্তরাষ্ট্র যেহেতু মুখ ফুটে স্পষ্ট করে কোনো প্রমাণ দিতে পারেনি, সুতরাং এগুলো আমরা একটা আহ খুব নির্ভরযোগ্য তথ্য হিসেবে না ধরলেই ভালো, বা অনেকে এটিকে নির্ভরযোগ্য তথ্য হিসেবে এখন ধরছেন না। সুতরাং দেখা যাচ্ছে যে ইরান লড়াইটা করছে একা, নিজের লড়াই নিজে, দুটো বড় শক্তির বিরুদ্ধে। এমন দুটি শক্তির বিরুদ্ধে যে দুটি শক্তি আলাদাভাবেও তাদের সামরিক শক্তি দিয়ে ইরানের প্রচুর ক্ষতি করে ফেলতে পারে। ইরানের নৌবাহিনী, ইরানের বিমান বাহিনী, ইরানের সামরিক স্থাপনা ইত্যাদি ইত্যাদি ধ্বংস করে ফেলেছে বলে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দাবিগুলো করছে, এগুলো করার সামর্থ্য তাদের আছে, এটি সত্যি। কিন্তু তারপরেও এই যে ইরান ঘুরে দাঁড়িয়েছে এবং তারা মিসাইল দিয়ে আহ ইসরায়েলের যে পারমাণবিক কেন্দ্র রয়েছে সেই শহরে হামলা করেছে এবং নানান ভাবে হামলা করে যুক্তরাষ্ট্রের অনেক সামরিক সম্পদের ক্ষতি করে দিয়ে তারা প্রমাণ করেছে যে তাদেরও সক্ষমতা রয়েছে জবাব দেওয়ার। ফলে ইরান এখন দেখা যাচ্ছে একাই লড়ছে। উপরন্তু মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলোতে কিন্তু ইরান প্রচুর পরিমাণে আক্রমণ করেছে এবং সেই দেশগুলো ইরানের উপরে প্রচুর ক্ষেপে আছে, কিন্তু তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। আবার তারা যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে বা ইসরায়েলের পক্ষ হয়ে তারা যুদ্ধ ইরানের বিরুদ্ধে ঘোষণা করেনি। ফলে দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তারা আক্রান্ত হলেও, মানে দেশগুলো আক্রান্ত হয়নি, ইরান বলছে যে সেই দেশে মার্কিন স্বার্থ আক্রান্ত হয়েছে। ফলে আরব দেশগুলো কিন্তু যুদ্ধে জড়িয়ে পড়েনি। অর্থাৎ এখনো তারা ফুসফাস করছে, ইরানকে বলছে এগুলো ঠিক হচ্ছে না, আবার যদি মারো আমরাও কিন্তু আমাদেরও অধিকার আছে মারার। কিন্তু তারা বলছে না এই যে মেরে দিলাম, বা একটা মেরে দেয়নি, অর্থাৎ যুদ্ধটাতে তারা লেগে যায়নি। সুতরাং আমরা আরো একটা হিসাব এখানে রয়েছে, সেটা হলো যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি রয়েছে। ফ্রান্সের রয়েছে, ইটালির রয়েছে, আবুধাবির সঙ্গে রয়েছে। যে যে দেশের সঙ্গে এই চুক্তিগুলো রয়েছে সেই সেই দেশকে সুরক্ষা দেওয়ার জন্য কিছু সামরিক পদক্ষেপ তারা নিয়েছে। অর্থাৎ কিছু ইউরোপের সেনা মধ্যপ্রাচ্যে আছে, কিন্তু এখনো পর্যন্ত স্পষ্টভাবে জোরালোভাবে ইউরোপের দেশগুলো যুদ্ধে জড়িয়ে পড়েনি। তাহলে এই যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মোটামুটি ভাবে বন্ধুহীন করে তুলছে, এটি এখন স্পষ্ট। বিশেষ করে ইউরোপ আহ আরো বেশি করে একটু দূরত্ব ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তৈরি হয়েছে। কারণ এই যুদ্ধটা শুরু হওয়ার আগে ভেনিজুয়েলাতে ডোনাল্ড ট্রাম্প একটা অভিযান চালিয়েছেন, এবং ভেনিজুয়েলাতে অভিযান চালানোর আগে গ্রিনল্যান্ডে একটা আক্রমণ করার কথা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন। এবং সেখানে ইউরোপের সেনারা গিয়েছিল, 13 জন হোক, 1 জন হোক, 2 জন হোক, প্রতীকী অর্থে। অর্থাৎ ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলোর ভিতরেই এক দেশ অন্য দেশ ডেনমার্ক যুক্তরাষ্ট্র যুদ্ধে লেগে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। সুতরাং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2 বছরের মতো হয়ে যাচ্ছে, নভেম্বরে মধ্যবর্তী নির্বাচন হবে, এবং এই নির্বাচনে যদি তার দল তাদের কংগ্রেসে আইনসভাতে যদি সংখ্যাগরিষ্ঠতা ঠিক রাখতে না পারে, তাহলে হয়তো
সব আইন ডোনাল্ড ট্রাম্প পাশ করতে পারবেন না, তার সরকার পরিচালনা হয়তো তিনি যা চাইছেন তাই তিনি করতে পারবেন না। আবার ধরুন ইউরোপের লোকজন ভাবতে পারে এটি নেতারা যে এরপরে যখন নির্বাচন হবে তখন ডোনাল্ড ট্রাম্পের তো 2 মেয়াদ শেষ, কাজে তৃতীয় মেয়াদে রিপাবলিকানরাও যদি ক্ষমতায় আসে তাহলে অন্য কেউ প্রেসিডেন্ট হবে, তার সঙ্গে ইউরোপের চিন্তা ভাবনা মিলতে পারে। আর যদি রিপাবলিকানরা ক্ষমতায় না আসে, ডেমোক্রেটরা আসে, তাহলে ডেমোক্রেটদের সঙ্গে ইউরোপ জোরালো সম্পর্ক করে তুলবে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাঁধে কাঁধ মিলে ইউরোপ এসে যে যুদ্ধে জড়িয়ে পড়বে এরকম আশঙ্কাও দেখা যাচ্ছে না। আবার রাশিয়া কিংবা চীন এসেও যে যুদ্ধে জড়িয়ে পড়বে সে বিষয়টিও এখনো দেখা যাচ্ছে না। এই হলো পরিস্থিতি। এই যুদ্ধ মোটামুটি ভাবে দুই পক্ষকেই খানিকটা হলেও বন্ধুহীনতার স্বাদ দিয়ে দিচ্ছে, এটি আমরা বলতে পারি। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।